আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মিরপুরের পল্লবীতে এই ৮ বছরের শিশু রামিসাকে যে হত্যা করা হয়েছে নির্মমভাবে এবং তাকে ধর্ষণও করা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের মানুষ এখন বাক্যহারা। তারা কি বলবে? এরকম নৃশংস হত্যাকাণ্ড দেশে ঘটছে। এটাই যে প্রথম, এটাই যে শেষ তা কিন্তু নয়। মঙ্গলবারে ঘটনা ঘটেছে। দ্রুতই যে আসামি, মূল যে ব্যক্তি, দায়ী ব্যক্তি, তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। সে নিজেও তার অপরাধের কথা স্বীকার করেছে। এখন বিচার হবে। এর মধ্যে মঙ্গলবারের পর গতকালকে বৃহস্পতিবার রাতে ক্যাবিনেট মিটিং শেষ করে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই নিহতের বাড়িতে গিয়েছেন এবং তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন, যতটুকু করা সম্ভব উনি করেছেন। যখন এই ঘটনা এখানে ঢাকায় ঘটছে, তখন চট্টগ্রামে এই ধরনের ঘটনা দেখা গেছে। সেখানেও একজন শিশুকে এরকম ধর্ষণ চেষ্টা করা হয়েছে এবং সেখানে সেই ব্যক্তিকে জনগণ তাদের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশের উপর চাপ প্রয়োগ করেছে। পুলিশ যখন ওই ধর্ষণ চেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিকে ধরে নিয়ে থানায় যাচ্ছিল, তখন জনগণের দাবি ছিল না, তাকে তাদের হাতে ছেড়ে দিতে হবে। ভাবুন একটা জিনিস, মানুষ কতটা ক্ষুব্ধ হলে পরে, কতটা রাগান্বিত হলে পরে, কতটা অসহায় বোধ করলে পরে এরকমভাবে নিজের হাতে আইন তুলে নিতে চায় এবং পাশাপাশি আইনের প্রতি কতটা আস্থাহীনতা থাকলে পরে তারা এটা করতে চায়। তাদের ধারণা এই যে পুলিশ তাকে ধরে নিয়ে গেল, হয়তো এর বিচার হবে না, হয়তো কিছুদিন পরে লোকে ভুলে যাবে, হয়তো প্রাথমিকভাবে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডও হবে, কিন্তু পরবর্তী সময়ে সে আবার উচ্চ আদালতে গিয়ে খালাস পেয়ে যাবে। এই যে ঘটনাগুলো ঘটছে, আইনের মারপেচ, নানা ধরনের ঘটনা, এর প্রেক্ষিতেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাসহীনতা জন্ম নিয়েছে সরকারের প্রতি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি, এমনকি বিচার বিভাগের প্রতি। সেটাই কিন্তু আমরা তার প্রকাশগুলি দেখছি। যে কারণে রামিসার বাবা কিন্তু বলেন যে আমি আমার এই কন্যা হত্যার কোনো বিচারই চাই না। উনি বলেন যে আর কয়েকদিন পরে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আরও একটা ঘটনা ঘটবে, এই ঘটনার নিচে চাপা পড়ে যাবে। তো আমি বিচার চেয়ে কার কাছে যাব? হয়তো দেখা যাবে কয়েকদিন পরে হত্যাকারীর সঙ্গে কারো না কারো সম্পর্ক বেরিয়ে গেছে, তিনি হয়তো পাওয়ারফুল লোক। দেখা যাবে এই রামিসার বাবাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, হয়তো এলাকা ছাড়াও করা হতে পারে। তো এই বাস্তবতাগুলো আপনারা কেমনভাবে দেখবেন? এর মধ্যে কিন্তু আমরা দেখেছি প্রধানমন্ত্রী গিয়েছিলেন, ওনার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, ওনার প্রেস টিমের লোকজন ছিলেন। এগুলো আমরা ভিডিওতে দেখেছি, নানা রকম ভিডিও দেখলাম। এই ভিডিও নিয়েও নানা রকম সামাজিক মাধ্যমে কথাবার্তা চলছে। কেউ বলছেন এই গরমের মধ্যে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কোট পরে যাওয়ার দরকার কী ছিল? দেখুন, মানুষ যখন আপনার উপর আনন্দিত থাকবে, মানুষ যখন আপনার উপর হ্যাপি থাকবে, তখন আপনার কোনো দোষই তার চোখে পড়বে না। আর মানুষ যখন আনহ্যাপি হবে, তখন সামান্য একটু বিষয় নিয়েও তারা কিন্তু সমালোচনা করবে। আইনমন্ত্রী বলেন অথবা স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওনাদেরকে বলছি আপনারা ব্যাপারটা এইভাবে দেখেন। কেন সামান্য আপনি কোট পরে গিয়েছেন কি জাননি, এই গরমের মধ্যে কেন গিয়েছেন? আপনারা স্বাভাবিক, আপনারা সবসময় এসি রুমে থাকেন, এসি গাড়িতে চলেন, হয়তো টেরও পান না যে কোটের কোনো আলাদা গরম আছে কিনা। হয়তো সে কারণেই আপনি গিয়েছেন, অভ্যাসবশত গিয়েছেন, আরামের জন্য তো যান নাই। কারণ যে গরম, এই গরমে আরাম লাগার কোনো কারণ নাই, তাই না? হয়তো সারাক্ষণ এসি রুমেই থাকেন, এসি গাড়িতে চলেন, কাজেই যখন ওখান থেকে নামেন 5-10 মিনিটের জন্য, তখন হয়তো আপনারা টের পান না যে কোট পরাটা কি চোখে লাগছে কি লাগছে না। কিন্তু আমি যে কথাটা বললাম, যদি আপনারা আপনাদের কাজকর্মগুলি ঠিকঠাক মতো করতে পারতেন, তাহলে কিন্তু আপনি কোর্ট নিয়ে এত ট্রল হতো না। এটা কিন্তু এখন হচ্ছে। কেউ কেউ বলছে স্বরাষ্ট্রমন্ত্রী এখান থেকে 2-3 বার খুব দ্রুত উঠে যাওয়ার কথা চিন্তা করেছিলেন, ওঠার ভঙ্গি করেছেন, তাকে প্রধানমন্ত্রী ধাক্কা দিয়ে থামিয়েছেন, বসিয়েছেন। এগুলো মানুষের কিন্তু চোখে পড়ছে। কেন পড়ছে? ওই যে ওইটা, ওই যে যারা দেখতে নাই তার চলন বাঁকা। আপনাকে না দেখতে পারার কারণটা কি? কারণটা হলো আপনি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে বলছি, সেই মন্ত্রণালয় ভালোভাবে কাজটা করতে পারছে না।
এই সরকারের 3 মাস হয়ে গেছে। এই 3 মাসে যদি পার্টিকুলারলি একটা কিংবা 2টা মন্ত্রণালয়ের কথা বলা হয় যে কোন 2টা মন্ত্রণালয় অথবা কোন একটা মন্ত্রণালয় ভালোভাবে জনগণের প্রত্যাশা মেটাতে পারছে না, তাহলে প্রথমে আসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা। স্বরাষ্ট্রমন্ত্রী লোক ভালো, স্বরাষ্ট্রমন্ত্রী জ্ঞানী লোক, স্বরাষ্ট্রমন্ত্রী খুব ভালো আইন বুঝেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির পলিটিক্সটা বুঝেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির পলিটিক্সকে উপরে তুলে ধরার জন্য যা যা করা দরকার তা করেছেন, করছেন, হয়তো আগামীতেও করবেন। কিন্তু গত 3 মাসে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ওনার পারফরমেন্স তাবৎ মন্ত্রীদের মধ্যে সবচেয়ে খারাপ। এই জিনিসটা যেমন ওনাকেও বুঝতে হবে, তেমনি এই জিনিসটা প্রধানমন্ত্রীকেও বুঝতে হবে। কে কোন মন্ত্রণালয় পাবেন এটা কিন্তু প্রধানমন্ত্রী নির্ধারণ করেন। প্রধানমন্ত্রীর এই পছন্দটা মানুষ কিন্তু গুড চয়েস হিসেবে বলছে না। হয়তো উনি অন্য মন্ত্রণালয় খুব ভালো করতেন, কারণ দেখেন পুলিশের মনোবল ফিরিয়ে আনা, আইন শৃঙ্খলা রক্ষা করা, এই সবগুলি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন এই যে সোহেল রানায় ছোট্ট বাচ্চাটাকে ধর্ষণ করেছে, হত্যা করেছে, আমি কি এখানে যে পাহারা দেব বলে দেখেন মানুষ আপনাকে কীভাবে ট্রল করে। আপনার মনে আছে একবার আওয়ামী লীগের এক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তিনি বলছিলেন ঈদের সময় আমরা কি মানুষের ঘর পাহারা দেব? পাহারা দিতে হয় না। বিষয়টা হলো এরকম, আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করবেন, এমন কিছু কাজ করবেন যে কারণে প্রত্যেকটা এলাকার পুলিশ বাহিনী সতর্ক হয়ে যাবে, তাদের মধ্যে কর্মতৎপরতা বৃদ্ধি পাবে। তারা ভাববেন এই থানায় যদি কোনো কিছু হয় তাহলে ওসিকে বদলি করে দেন। আপনি ধরেন মিরপুর থানায় একটা বড় ঘটনা ঘটলো, মিরপুর থানায় ওসিকে তৎক্ষণাৎ বদলি করে দেন। বদলি করে তাকে তো আপনার ফাঁসি দিচ্ছেন না, তাকে আরেকটা থানায় দিয়ে দেন, অন্য একটা থানা, দূরবর্তী একটা থানায় দিয়ে দেন। তো পরবর্তী সময় যিনি আসবেন তিনি ভাববেন যে আমার এখানে এরকম আরেকটা ঘটনা ঘটে, তাহলে আমাকেও বদলি হয়ে যেতে হবে। এই ভয়ের কারণে অথবা মিরপুরে থাকার আকর্ষণের কারণে উনি কিন্তু জান প্রাণ দিয়ে খাটবেন এবং পুলিশ বাহিনীকে সতর্ক করবেন যে তোমরা কেয়ারফুল থাকো। যদি আইন প্রয়োগকারী সংস্থা সতর্ক হয়, সব জায়গায় তৎপর থাকে, তাহলে কিন্তু অপরাধ অনেকটাই কমে যায়। দেখুন আমি কিছু কথা বলি, এই ঘটনাকে কেন্দ্র করে আমি প্রথম আলো যে নিউজটা পড়লাম সেখানে দেখলাম, আমি ওইগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। সেই নিউজের নিচে আমি 2-3টা কমেন্ট সাধারণ মানুষের কমেন্ট আমি আপনাদের একটু শেয়ার করতে চাই। যেমন ওই নিউজটার নিচে ফজলুর রহমান নামে একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন বাংলাদেশের আইন প্রণেতাদের এটা বুঝতে হবে যে একটা হত্যাকাণ্ড হলে আইন রক্ষা কর্মীদের হাতে সুযোগ এসে যায় টাকা কামানোর। তারা সর্বোচ্চ চেষ্টা করে টাকা নিয়ে খুনের সপক্ষে কেসটা এমনভাবে সাজাতে যেন খুনি আদালতে ছাড়া পেয়ে যায়। এই সংস্কৃতি থেকে স্বল্প সময়ে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা দেখছি না। দেখুন সরকারের উপরে কিন্তু একটা অবিশ্বাস, পুলিশের উপরে একটা অবিশ্বাস, এটা কিন্তু মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। এই অবিশ্বাসটা আপনি কেমন করে দূর করবেন? আপনার কর্মকাণ্ডের মাধ্যমে দূর করতে হবে। এটাই এই সরকারের দায়িত্ব, এটাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এই দায়িত্বটা যিনি নিতে পারবেন তাকেই স্বরাষ্ট্রমন্ত্রী বানানো উচিত বলে আমি মনে করি। আনফর্চুনেটলি সালাউদ্দিন আহমেদ এই দায়িত্বটা এখনো পালন করতে পেরেছেন অথবা পারছেন বলে আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে সেই প্রত্যয় জন্মাচ্ছে না। দেখুন আমি আরেকটা মন্তব্য পড়ি, এম রহমান লিখেছেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই, দ্রুত বিচার চাই, 10 দিনের মধ্যে বিচার শেষ করে আসামিকে ফাঁসি দিয়ে নজির স্থাপন করে দেখান। দেখুন 10 দিনের মধ্যে বিচার হয় না, ফাঁসিও দেওয়া যায় না, এটা আমরা জানি, আমিও জানি, আপনিও জানেন, সবাই জানি। কিন্তু জনগণের প্রত্যাশাটা কোন মাত্রায় গিয়েছে? জনগণ ভেবে নিয়েছে বিচার বিলম্বিত হওয়া মানে বিচার না হওয়ার শামিল। আরেকটা মন্তব্য পড়ি, সেই মন্তব্যটা আননেমড ইউজার লিখেছেন, মানে উনি নাম প্রকাশ করেন নাই। উনি লিখেছেন সম্মানিত প্রধানমন্ত্রী, পুলিশকে শক্তিশালী করুন, বিচার ব্যবস্থায় পরিবর্তন আনুন, এভাবে কত মানুষের বাসায় যাবেন। দেখুন প্রধানমন্ত্রী একজনের বাসায় গিয়েছেন, এটাকে কিন্তু উনি সমালোচনা করছেন না, খুশি হয়েছেন, কিন্তু পাশাপাশি এই আশঙ্কা প্রকাশ করছেন যে আপনি কয়জনের বাসায় যাবেন ভাই? চেঞ্জ করতে হবে, মানুষের মধ্যে নজির স্থাপন করতে হবে, ঘটনা দিয়ে বোঝাতে হবে যে এই সরকার মানুষকে নিরাপত্তা দিতে চায়। মানুষ কিন্তু এই জিনিসটাই চায়।
আপনি কত ভালো বক্তৃতা দেন, আপনি কত স্বপ্ন দেখাতে পারেন, আপনি কি কি করবেন না করবেন মানুষের মধ্যে একটা আশা জাগাতে পারেন, সবই ঠিক আছে। কিন্তু এন্ড অফ দ্য ডে মানুষ দেখতে চায় একজন গুড ম্যানেজার। আপনার হাতে রাষ্ট্র ক্ষমতা, এই দেশের দায়িত্ব, পরিচালনার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। আপনি এই দেশের প্রত্যেকটা সেক্টর আপনি ঠিকঠাক মতো দেখতে পারছেন অথবা চেষ্টা করছেন, এই জিনিসটা মানুষকে বোঝাতে হবে। মানুষকে সেটা বুঝতে পারছে? আপনি মুখে মুখে বললেন, আপনার প্রেস উইং বলতেছে এই সরকার ভালো করছে, অমুক করছে, তমুক করছে, কিন্তু মানুষ তো নিজেই জানে আপনি কি করছেন, সে কিন্তু তার সঙ্গে মিলিয়ে নেবে। মনে রাখবেন, একটা কথা বলি, বিরোধী দল কিন্তু এরই মধ্যে এই ঘটনাগুলিকে সরকারের ব্যর্থতা হিসেবে মানুষের কাছে উপস্থাপন করছে। তারা বলছে এটা সরকারের ব্যর্থতা, সবাই বলছে, এবং নানাভাবে তারা, যেমন জামাতের একজন এমপি ক্যান্ডিডেট ছিলেন অ্যাডভোকেট শিশির মনির, তিনি কিন্তু বলে বসেছেন ওই পরিবারের বিচার, আইনগত দেখাবলা এবং বিচারের দায়িত্ব উনি নিচ্ছেন, উনি তার জন্য আইনি লড়াই লড়বেন। তো বিএনপির এমপিরা কোথায় ছিল ভাই? সেটি বিএনপির আপনার আইনজীবীরা কোথায় ছিল? খালি বার নির্বাচনে একচেটিয়া পাশ করলেই হবে? দায়িত্ব নিন, একটু দলের হয়ে কাজ করেন। বারের নির্বাচন করে তো দলকে ডুবাইছেন আপনারা, যে দেখাই দিয়েছেন যে নির্বাচন আগামী দিনে কেমন হবে। এখন একটু দলের জন্য করুন। শিশির মনির কাজটা হলে কিন্তু আপনারা পারেন নাই। সরকার প্রধানকে বলছি, এগুলোও খেয়াল করেন। আপনাদের দলের নাম ভাঙিয়ে সুবিধা পাওয়া এই আইনজীবীদের, বাঘা বাঘা আইনজীবী, যা নাকি এখন কোর্টে দাঁড়ালে পরে সব মামলার রায় তাদের পক্ষে চলে যায়, সে সমস্ত আইনজীবীদের বলেন এই কাজটা তো তোমরা করতে পারতা। তো এইগুলি থেকে শিক্ষা নিতে হবে। আগামী দিনগুলিতে কিন্তু মাথায় রাখতে হবে, বিরোধী দলগুলি কিন্তু এটাই করবে। এই যে ধর্ষণ সংক্রান্ত ঘটনা, এটা নিয়ে কিন্তু আগামীতে রাজনীতি হবে। এবং জামাত এনসিবির কাছে আমি নিশ্চিতভাবে বলতে পারি, যে বিএনপি অগ্রসর হচ্ছে, জামাত এনসিবির কাছে বিএনপি নাকানি চুপানি খাবে, কোনো সন্দেহ নাই। দেখে নিন, কারণ বিএনপি জানেই না কীভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে। মানে এখন পর্যন্ত দেখছি না, ওনারা ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার দম্ভে এতটাই ওনারা মশগুল হয়ে গেছেন যে ওনারা বুঝতেই পারছেন না যে সুশাসন কীভাবে কায়েম করতে হবে। ওনারা উদ্ভট সব এক্সাম্পল ক্রিয়েট করতেছেন, যেটা মানুষ যত দেখছে তত ভয় পাচ্ছে। আমি সরকারকে বলবো যে আপনাদের ভবিষ্যতে কিন্তু আপনাদের বিরুদ্ধে প্রধান যে আন্দোলনটা হবে, এটা কিন্তু রাজনৈতিক আন্দোলন হবে না, এটা হবে নাগরিক আন্দোলন। এবং সেই আন্দোলনের পেছনে এই যে বিরোধী দল আছে তারাই থাকবে। মানুষ দেখতে চাবে, মানুষ উপলব্ধি করতে চাইবে যে তার নিরাপত্তার জন্য রাষ্ট্র কি করছে, সরকার কি করছে। সেই জিনিসটা যখন যতদিন উপলব্ধি করতে না পারবে, ততদিন কিন্তু আপনাদেরকে বিপদ ছাড়বে না। আমরা দেশে একটা সুশাসন চাই, আমরা মানুষের জীবনের নিরাপত্তা চাই। আমি বারবার বলি, বিভিন্ন সময় বলেছি, আমরা চাই না যে একটা সরকার সে আমার ঘরের বাজার করে দেবে, সে আমার ঘরের বিদ্যুৎ একদম বিনা পয়সায় দিয়ে দিবে, এটা চাই না। আমার কাজ ভাই আমিই করব, আমার ইনকাম আমিই করব, আমার বাজার আমিই করব, আপনি কেবল আমাকে ডিস্টার্ব করেন না। এবং সেটা কি, এই যে রমিসার বাবা, তিনি বলেছিলেন একটা কথায় যে আমি আমার পায়ের যে স্যান্ডেলটা সেটা 3 বছরের পুরনো